রামিসা ধর্ষণ হত্যার বিচার দাবিতে ফুঁসে উঠছে পল্লবী। হত্যাকারীরা পার পাবে না, হুঁশিয়ারি আইনমন্ত্রী। শিগগিরই চার্জশিট, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। সুপ্রিম কোর্ট সচিবালয় নিয়ে হাইকোর্টের রায়ের বিষয়ে চেম্বার আদালতের শুনানি ৯ জুন। স্বাধীন বিচার বিভাগ আকাঙ্ক্ষার অপমৃত্যু, বলছে জামায়াত। খুচরা পর্যায়ে বিদ্যুতের দাম ১ টাকা ৬১ পয়সা বাড়ানোর প্রস্তাব। কারিগরি মূল্যায়নের পরই সিদ্ধান্ত, বলছে বিইআরসি। ভোক্তাদের ক্ষোভ। এবং হামে আরও ৭ শিশু মৃত্যু। নতুন আক্রান্ত ১.৫ সহস্রাধিক। বজ্রপাতে সারা দেশে ৫ জনের প্রাণহানি। আসসালামু আলাইকুম, স্বাগতম হোনা সংবাদে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, আর পুরোটা সংবাদ জুড়ে আছি আমি সোনিয়া ইসলাম। এবারে জানাবো বিস্তারিত। শিশু রামিসার ধর্ষণ হত্যার বিচার দাবিতে ফুঁসে উঠছে মিরপুরের পল্লবী। বিক্ষোভ, মানববন্ধন সহ থানা ঘেরাও কর্মসূচি পালন করেছেন এলাকাবাসী। এদিকে এই ঘটনা ১ সপ্তাহের মধ্যে তদন্ত শেষ করতে পুলিশকে নির্দেশনা দেয়া হয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। তিনি বলেন, বিচারহীনতা নিয়ে রামিসার বাবার প্রশ্ন অমূলক নয়, তবে এই বিচার দ্রুত শেষ করে দৃষ্টান্ত স্থাপনা করা হবে। শামীমুজ্জামান চৌধুরীর রিপোর্ট। রাজধানীর পল্লবীতে ৭ বছরের ছোট্ট রামিসার ওপর পাশবিক নির্যাতনের পর গলা কেটে হত্যার ঘটনায় বিক্ষুব্ধ হয়ে উঠেছে এলাকাবাসী। রামিসা হত্যাকাণ্ডের প্রধান আসামি সোহেল রানাকে দ্রুত বিচারের মাধ্যমে সর্বোচ্চ শাস্তির দাবি জানান বিক্ষোভকারীরা। এই বাংলাদেশে এই রামিসার মতন কত শিশু মারা গেছে, আমরা কি আজও বিচার পেয়েছি? তাই নাই। আমরা এটাই বলতে চাই, আর কত রামিসা মারা গেলে এই বিচার আমরা পাবো। কুকুর নিধনের চেষ্টা চলছে সেই দেশে। কুকুর নিধনের আগে আমি বলবো ধর্ষকদের নিধন করা উচিত। আমি একজন পুরুষ হিসেবে বলতে চাই, এই রকমের জঘন্য কাজ যে পুরুষগুলো করে তাদেরকেও আমরা ফাঁসির মঞ্চে নিয়ে আসা উচিত। পাশবিক নির্যাতন ও হত্যাকাণ্ডের শিকার ছোট্ট রামিসার বাবার ক্ষোভ ও অসহায়ত্বের মধ্যে ফুটে উঠেছে বিচারহীনতার বিভীষিকাময় অভিজ্ঞতা। আমার স্যান্ডেলটা দেখেন ৩ বছর পুরাতন ছেঁড়া, কিন্তু আমি আমার স্যান্ডেলটা পাল্টাই না, সেলাই করে নেই, কিন্তু আমার বাচ্চাদেরকে আমি কষ্ট পেতে দেই না। শুধু একবার বলছে বাবা লেচে খাবো, আমি ১ মিনিটও দেরি করিনি। শিশু রামিসার বাবার মতো মানুষের মনেও প্রশ্ন উঠেছে, চিরায়ত বিচারহীনতার মধ্যে ছোট্ট রামিসা বিচার পাবে তো? সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নে আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, রামিসার বাবার সন্দেহ অমূলক নয়, তবে এই হত্যার বিচার করেই দৃষ্টান্ত স্থাপন করা হবে। রামিসার বাবা যেটা বলেছেন সেটা ওনার জায়গা থেকে উনি অনুভব করেছেন, সেটা আমি বলবো না উনি অমূলক কিছু বলেছেন। বাংলাদেশের বিচার ব্যবস্থায় যে মামলার জট, সেই জট নিরসনের জন্য আমরা পদক্ষেপ নেব। ১ সপ্তাহের মধ্যে তদন্ত শেষ করতে পুলিশকে নির্দেশ দেন তিনি। পুলিশ কমিশনারকে টেলিফোন করে বলেছি, এই মামলার তদন্ত প্রতিবেদন যতটা দ্রুত সম্ভব ১ সপ্তাহের মধ্যে করার ব্যবস্থা করেন। আইনমন্ত্রী বলেন, দ্রুত অপরাধীর সাজা নিশ্চিতে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে শিশু রামিসার হত্যার বিচার হবে। আমরা এটাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। রামিসা হত্যার প্রতিবাদ এবং বিচার দাবিতে কাল শীতে সড়ক অবরোধ করেছেন এলাকাবাসী। এই বিষয়ে আরও জানাতে আমাদের সহকর্মী বিজন কুমার সেখানে আছেন, আমরা যুক্ত হচ্ছি তার সাথে। বিজন, এই মুহূর্তে যেমনটাই বলছিলাম, সেখানে অবরোধ করেছেন, বিক্ষোভ সমাবেশ হয়েছেন এবং এলাকাবাসী থানাও ঘেরাও করেছেন। আপনি তো এই মুহূর্তে পল্লবীতে আছেন, এই মুহূর্তে কি পরিস্থিতি আপনি দেখছেন জানাবেন আমাদের। অসংখ্য ধন্যবাদ। আমি এই মুহূর্তে যে কালশী রোড সেইখানে রয়েছি এবং প্রায় পৌনে ১ ঘন্টা যাবৎ এই মিরপুরের যারা বাসিন্দারা রয়েছেন তারা রামিসা হত্যাকাণ্ডকে ঘিরে এবং যারা আসলে যে ২ জন অভিযুক্ত রয়েছেন, অর্থাৎ আপনার হলো যে এই ঘটনায় যারা রয়েছেন তার স্ত্রী সহ, তাদের হত্যার
কাণ্ডের ঘটনাকে ঘিরে তাদের শাস্তির দাবিতে এখানে কিন্তু তারা আপনার হলো যে সড়ক অবরোধ করেছেন। এবং এর বাইরেও আমরা কিছুক্ষণ আগে যখন এখানে প্রবেশ করি তখন আমরা মিরপুরে দেখে এসেছিলাম যে সেখানে কর্মজীবী নারীরা মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। এবং আমরা দেখছি যে গত এখানে প্রায় 1.5 ঘন্টা যাবত রয়েছে এবং 1.5 ঘন্টায় যে দৃশ্যটি আমরা লক্ষ্য করেছি সেখানে হচ্ছে যে রাস্তার দুই ধারে যানবাহনের যে সারি সেটি কিন্তু সৃষ্টি হয়েছে, অর্থাৎ যান চলাচল এখন পুরোটাই অস্বাভাবিক। আমার পেছনের দৃশ্যটি আপনি যদি একটু দেখেন তাহলে আপনি দেখতে পাবেন যে এখানে একেবারে এই মিরপুরের যারা বাসিন্দারা রয়েছেন তারা আসলে অনেকটা ফুঁসে উঠেছেন, অর্থাৎ দ্রুতই এই আপনার হলো যে হত্যাকাণ্ডের বিচারের তারা দাবি জানিয়েছেন। এবং আপনি জানেন যে গত 19 তারিখের দিকে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে মিরপুরের একটি বাসায় এবং এর পরবর্তী সময়ে আপনার হলো যে তার পরের দিন আপনার হলো যে এই হত্যাকাণ্ডের চাঞ্চল্যকর হত্যাকাণ্ড, সেই হত্যাকাণ্ডের পরে দুজন গ্রেপ্তার হন এবং গ্রেপ্তার হওয়ার পরে তারা আপনার হলো যে মূল অভিযুক্ত যিনি সেই ধর্ষক তিনি কিন্তু জবানবন্দি দিয়েছেন। এবং এর পরবর্তীতেই কিন্তু এখানে আমরা দেখছিলাম যে ফুঁসে উঠেছেন অনেকটা এবং তারা দ্রুতই এই শাস্তির দাবি করছেন। এবং একটি বিষয়ে কিন্তু লক্ষণীয় যে এখানে আমরা বেশ কয়েকজনের সাথে কথা বলেছি, তারা যেটি বলেছেন যে এই যে মূল অভিযুক্ত ধর্ষক যিনি রয়েছেন তাকে জনসম্মুখের শাস্তির কিন্তু দাবি এখানে তারা করে আসছেন। যদিও বা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে স্বরাষ্ট্রমন্ত্রী কিন্তু একটি বিষয় জানিয়েছেন যে এই ঘটনার রায় দ্রুতই হবে এবং আইন মন্ত্রণালয়ের পক্ষ থেকে আইনমন্ত্রী কিন্তু জানিয়েছেন 1 সপ্তাহের মধ্যেই তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে। এবং একটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে এইখানে আপনার হলো যে রামিসার যে বাবা তিনি কিন্তু অনেকটা আক্ষেপ করেছেন এবং এর পূর্বেও যে আসিয়া হত্যাকাণ্ডে রয়েছে তার হত্যার বিচারটি যে হয়নি সেই বিষয়টি কিন্তু এই পর্যায়ে চলে আসছেন। এবং এর পরপরেই কিন্তু এই যে আপনার জনসম্মুখে যে শাস্তির বিষয়টি তারা কিন্তু সেই ইস্যুগুলোকে টেনে তারা কিন্তু বলছেন। এবং এই মুহূর্তে তারা একটি বিষয় বলছেন যে যতক্ষণ পর্যন্ত না তারা এই হত্যাকাণ্ডের বিচার হবে ততক্ষণ পর্যন্ত তারা আজকে হয়তো কালশি রোড করেছেন অবরোধ করেছেন, এর পরবর্তীতে ঢাকা শহর জুড়ে তারা অবরোধ করবেন এমন একটিও কিন্তু হুঁশিয়ারি দিয়েছেন। এবং দুই দিকেই কিন্তু আমরা দেখছি যে সোনিয়া একেবারে তীব্র যানজট কিন্তু সৃষ্টি হয়েছে। সোনিয়া, এই ছিল কালশি রোডের সর্বশেষ পরিস্থিতি। বিজন, আপনাকে ধন্যবাদ। এদিকে শিশু রামিসা হত্যার ঘটনায় শিগগিরই চার্জশিট দেয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, আইনের শাসন সমুন্নত রাখতে পুলিশ বাহিনীতে সংস্কার করা হচ্ছে। শেখ হাসিনাকে ফেরাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারতের কাছে আবেদন জানানো হয়েছে বলেও জানান মন্ত্রী। তানজিদ ভুঁইয়ার প্রতিবেদন। শিশু রামিসা হত্যাকাণ্ড সহ সমসাময়িক ইস্যুতে সচিবালয়ে জরুরি সংবাদ সম্মেলন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। তিনি বলেন, শিশু রামিসার হত্যার ঘটনায় সংক্ষিপ্ত সময়ের মধ্যে চার্জশিট দাখিল করা হবে। প্রধান আসামি ধর্ষক, তার নাম সম্ভবত সুহেল, তার স্ত্রী সহ তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। 164 স্টেটমেন্ট দিয়েছে, জবানবন্দি দিয়েছে মূল আসামি। আমরা এইটুকু এসিউরেন্স দিতে পারি, আমাদের পক্ষ থেকে সংক্ষিপ্ত সময়ের ভিতরে সুষ্ঠু তদন্ত করে চার্জশিট দাখিল করা হবে। বিচারের দায়িত্ব আদালত। আইনের শাসন সমুন্নত রাখতে সরকার কাজ করে যাচ্ছে বলেও জানান মন্ত্রী। আইন শৃঙ্খলা সমুন্নত রাখার জন্য দেশের জননিরাপত্তা এবং জনপ্রত্যাশা অনুযায়ী শান্তি নিশ্চিত করার জন্য যা যা কিছু করার দরকার আমরা করার চেষ্টা করছি। আর পুলিশ সিস্টেমের মধ্যে আমরা অনেক রিফর্ম, অনেক সংস্কার করার চেষ্টা করছি। ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনাকে ফেরত আনা প্রসঙ্গে তিনি বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারতের কাছে আবেদন জানানো হয়েছে। দেশে এনে তাকে বিচারের মুখোমুখি করতে চায় সরকার। আইনিভাবে চাই, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আমরা অনুরোধ করেছি, এক্সট্রাডিশন চুক্তি অনুসারে অনুরোধ করেছি। আমরা শেখ হাসিনাকে ফেরত চাই এবং আমরা চাই তিনি মামলা ফেস করুন। ভারতীয় সীমান্ত দিয়ে অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। আমাদের সীমান্তে আমাদের বিজিবি মোতায়েন আছে। আমরা অবৈধ অনুপ্রবেশ আমরা ঠেকানোর জন্য আমরা সতর্ক অবস্থায় আছি। তানজিদ ভুঁইয়া, মোহনা সংবাদ, ঢাকা।
ইউনূস সরকারের কর্মকাণ্ডের তদন্ত চেয়ে করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। এদিকে সুপ্রিম কোর্টের আলাদা সচিবালয় প্রতিষ্ঠায় হাইকোর্টের রায় স্থগিত করেননি চেম্বার আদালত। এ বিষয়ে ৯ জুন পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি হবে। এছাড়া শিশু ধর্ষণ ও হত্যা মামলা দ্রুত নিষ্পত্তির জন্য প্রধান বিচারপতির কাছে আবেদন করেছেন আইনজীবীরা। আরও জানাচ্ছেন মুদাসসির আলী। ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন সাবেক অন্তর্বর্তী সরকারের ১৮ মাসের কর্মকাণ্ডের তদন্ত চেয়ে করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। আদালতের রিট আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী এম কে রহমান ও রিটকারী আইনজীবী মহসিন রশিদ। এই খারিজ আবেদনের বিরুদ্ধে আপিল করা হবে বলে জানান এম কে রহমান। আমরা একটা ইনকোয়ারি কমিশন অ্যাক্টের আওতায় একটা ইনকোয়ারি কমিশন চেয়েছিলাম যেসব অন্যায় কাজগুলো হয়েছে, তো কোর্ট শুনে আজকে এটা সামারি রিজেক্ট করেছেন। হাইকোর্টের খারিজের বিষয়ে ব্যাখ্যা দেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল। কমিশন আইন ১৯৫৬ সালের আইনের অধীনে উনি কমিশন গঠন করার কথা বলছেন। সেই আইনে কমিশন গঠন করার ক্ষমতা একমাত্র সরকারের আছে। এদিকে সুপ্রিম কোর্ট সচিবালয়ের রায়ের বিরুদ্ধে চেম্বার আদালতের রাষ্ট্রপক্ষ আপিল করেছে বলে জানান অ্যাটর্নি জেনারেল। চেম্বার আদালতের বিচারপতি ফারাহ মাহবুব আবেদনটি পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য ৯ জুন দিন ধার্য করেছেন। অন্যদিকে রামিসা হত্যার বিষয়ে ওয়াকিবহাল আছেন বলে জানান অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল। দ্রুত বিচার হবে বলে আশা জানান তিনি। আমি এই বিষয়টি ওয়াকিবহাল এবং প্রাইমারিলি আমি আপনাদেরকে বলতে পারি যে আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, সংশ্লিষ্ট মন্ত্রী এবং পুলিশের আইজির সঙ্গে আমি কথা বলেছি গতকাল রাতেই। হাইকোর্টে শিশু ধর্ষণ ও হত্যা মামলা দ্রুত নিষ্পত্তির জন্য প্রধান বিচারপতি বরাবর আবেদন করেছেন আইনজীবীদের একাংশ। আমাদের আইনজীবীরা আমরা মাননীয় প্রধান বিচারপতি বরাবর একটি দরখাস্ত দিয়েছি যে শিশু ধর্ষণ এবং হত্যা মামলার রায়গুলো যেগুলো হয়, অ্যাটলিস্ট এই রায়গুলো থেকে উদ্ভূত ডেথ রেফারেন্স এবং আপিলগুলো যেন স্পেশাল বেঞ্চ করে দ্রুত শুনানির জন্য ব্যবস্থা করা হয়। এদিকে সরকারি অফিসে দুর্নীতি ও দায়িত্বে অবহেলা রোধে ন্যায়পাল কার্যকরে সরকারের নিষ্ক্রিয়তা কেন অবৈধ নয় তা জানতে চেয়ে রুল জারি করেছেন বিচারপতি বিষ্ণুদেব চক্রবর্তী ও বিচারপতি আব্দুর রহমানের দ্বৈত বেঞ্চ। আর্টিকেল 77 এবং অম্বুডসম্যান অ্যাক্ট 1908 অনুযায়ী অম্বুডসম্যান নিয়োগে যে নিষ্ক্রিয়তা করা হয়েছে তা কেন আনকনস্টিটিউশনাল অর্থাৎ অসাংবিধানিক ঘোষণা করা হবে না? সরকারি কার্যক্রমকে ফলপ্রসূ করতেই এই রুল জারি বলে জানান আইনজীবী ইশরাত হাসান। একটা গুড গভর্নেন্সের জন্য প্রয়োজন এবং কেন তাদের এই নির্দেশনাগুলো দেওয়া হবে না? মুদাসসির আলী, মোহনা সংবাদ, ঢাকা। সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্ত করে স্বাধীন বিচার বিভাগের আকাঙ্ক্ষার অপমৃত্যু ঘটানো হয়েছে বলে মন্তব্য করেছেন জামাত সমর্থিত আইনজীবী শিশির মনির। স্বাধীন বিচার বিভাগ বিএনপি সহ সব দলেরই প্রত্যাশা ছিল বলেও জানান তিনি। দুপুরে মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত ব্রিফিংয়ে সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্ত করাকে জাতির সঙ্গে বিশ্বাস ভঙ্গের শামিল বলেও মন্তব্য করেন শিশির মনির। আর জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ বলেন, বিচার বিভাগকে হস্তগত করতে স্বৈরাচারের পথেই হাঁটছে বর্তমান সরকার। এই বিধান যদি ভায়োলেট করা হয় তাহলে অধস্তন বিচার বিভাগ তার স্বাধীনভাবে কাজ করতে পারবে না। রাতে ৩টার সময় কিংবা বিকালে কিংবা সন্ধ্যার সময় আদালত বসিয়ে যাকে ইচ্ছা তাকে সাজা দেওয়ার যদি অভিপ্রায় থাকে তবেই আইন মন্ত্রণালয়কে নিয়ন্ত্রণ করতে চাইবে। আর যদি এই অভিপ্রায় কারো না থাকে তাহলে সুপ্রিম কোর্ট বিচারকদের নিয়ন্ত্রণ করবে। আইন মন্ত্রণালয়ের এখানে কোনো ভূমিকা থাকার কথা নয়। বিগত ফ্যাসিস্ট আমলে যেই পদ্ধতিতে সরকার ও রাষ্ট্র পরিচালনা করা হয়েছে, বর্তমান সরকারও প্রতিটি ধাপ এবং পদক্ষেপে সেদিকে ফিরে যাচ্ছে। পাইকারির সঙ্গে সমন্বয় রেখে খুচরা পর্যায়ে বিদ্যুতের দাম 50 পয়সা থেকে 1 টাকা 61 পয়সা বাড়ানোর প্রস্তাব করেছে বিতরণ প্রতিষ্ঠানগুলো, যা কার্যকর হলে গ্রাহকদের বিদ্যুৎ বিল 12 থেকে 22% পর্যন্ত বাড়তে পারে। কৃষিবিদ ইনস্টিটিউটে দ্বিতীয় দিনের গণশুনানিতে বিইআরসি চেয়ারম্যান বলেন, প্রস্তাবের ওপর কারিগরি কমিটির মূল্যায়নের পরই দাম বাড়ানোর বিষয়টি বিবেচনা করা হবে। যদিও বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রস্তাবে তীব্র সমালোচনা করেছে নাগরিক সমাজ। মনিরুল ইসলামের রিপোর্ট। 2024 সালের ফেব্রুয়ারিতে খুচরা পর্যায়ে বিদ্যুতের দাম গড়ে 8.5% বাড়ানো হয়েছিল। তখন ইউনিট প্রতি দাম বাড়ে 28 পয়সা থেকে 1 টাকা 35 পয়সা পর্যন্ত।
আর চলতি গণশুনানিতে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি 10%, ডেসকো 9.67, ডিপিডিসি 6.96, পল্লী বিদ্যুৎ সমিতি 5.93, পিডিবি গ্রাহক পর্যায়ে ইউনিট প্রতি 29 পয়সা বা 3.15% এবং নেসকো 4.21% বাড়ানোর প্রস্তাব করেছে। বার্কের নিয়ম অনুযায়ী আমাদের যে ইকুইলিব্রিয়াম পয়েন্টে যদি আমরা আসতে চাই তাহলে আমাদের এখানে 6.96% আমাদের রেটের সমন্বয় করা লাগবে। 11 কেভিতে গ্রাহকদের অনুমোদিত লোড 80 কিলোওয়াটের পরিবর্তে আমরা 60 কিলোওয়াট নির্ধারণের প্রস্তাব করছি। যদিও দাম বাড়ানোর এই প্রস্তাব প্রত্যাখ্যানের আহ্বান জানিয়েছেন নাগরিক সমাজের প্রতিনিধি সহ ভোক্তা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো। একটা অ্যাকাউন্টেবিলিটি বজায় রেখে আমরা একটা প্রস্তাবনা উপস্থাপন করতে পারি যেটা জনগণ গ্রহণ করবে এবং এখানে একটা ট্রান্সপারেন্সি থাকবে। যারা এখানে পরিচালনা করছেন আপনারা এবং সবাই মিলেই টিম করে আরো ভালোভাবে যাচাই বাছাই করে বিকল্প পথের অনুসন্ধান করেন। বিআরসিকে নতুন করে গণশুনানি করে এগুলো ধার্য করতে হবে এবং সেই বিবেচনায় গতকাল এবং আজকের সমস্ত প্রস্তাবনাকে আমি বয়কট করছি। বিইআরসি চেয়ারম্যান বলেন, দাম বাড়ানোর প্রস্তাব আইনিভাবে পর্যালোচনা করা হবে। আমরা আপনাদের বক্তব্য গুরুত্বের সঙ্গে দেখব এবং শুনব এবং তারপর আমরা কমিশনের পক্ষ থেকে যে সিদ্ধান্ত উপযুক্ত মনে হয় সেই ধরনের সিদ্ধান্ত আমরা প্রদান করব। কমিশনের অন্যতম দায়িত্ব, প্রধান দায়িত্ব ভোক্তার স্বার্থ দেখা। নিঃসন্দেহে আমরা এটা থেকে বিচ্যুত হব না। এদিকে বিদ্যুতের দাম বাড়ানোর এই প্রস্তাবনায় ক্ষুব্ধ সাধারণ মানুষ। দাম বাড়লে তো আমাদের জন্য অসুবিধা, কমলে তো আমাদের জন্য ভালো। এটা হলো আমাদের মরার উপরে খাড়ার ঘায়ের মতো, সাধারণ জনগণের উপরে এটা বিরাট একটা বোঝা। বিদ্যুতের বিলটা একটু যে সঠিক যা ছিল তাতে যে বাড়ানো না হয়। তারা বলেন, প্রস্তাবিত দাম কার্যকর হলে জীবনযাত্রার ব্যয় অনেকাংশে বেড়ে যাবে। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। হামে 24 ঘন্টায় 7 শিশুর মৃত্যু হয়েছে। ওই সময়ে এই রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে 1631 জন। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়, মৃত 7 শিশুর মধ্যে 3 জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে, বাকিদের উপসর্গ পাওয়া গেছে। গত 15 মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 59,279 জনে। এ সময় হামের উপসর্গে মারা গেছে 405 জন আর নিশ্চিত হামে মৃত্যু হয়েছে 83 জনের। সারা দেশে বজ্রাঘাতে 5 জনের মৃত্যু হয়েছে। দুপুরে নওগাঁর পাড়াইল ইউনিয়নের ফকিরপাড়া গ্রামে 2 জনের প্রাণহানির বিষয়টি নিশ্চিত করেন রানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। এদিকে নাটোরের লালপুরে বজ্রপাতে এক ইট ভাটা শ্রমিক নিহত হয়েছেন। এতে আহত হয় আরও 2 জন। পরে আহত আরেকজন লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মারা যান। অন্যদিকে কুড়িগ্রামের চিলমারিতেও বজ্রপাতে এক যুবকের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন চিলমারি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। ঈদুল আজহা সামনে রেখে ময়মনসিংহে ও নীলফামারীতে জমে উঠেছে কোরবানির পশুর হাট। দাম নিয়ে ক্রেতা বিক্রেতা ও পাইকারদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। লাখ টাকার নিচের দামে গরুর চাহিদা বেশি। একদিকে দাম কম, অপরদিকে খাজনা বেশি নেয়ার অভিযোগ খামারিদের। ঈদ ঘনিয়ে আসলে বাড়তে পারে দাম, বলছেন বিক্রেতারা। কোরবানি পশুর হাটের খবর জানাতে রাজশাহী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মেহেদী হাসান শ্যামল। আমরা চলে যাচ্ছি তার কাছে। শ্যামল, কোরবানির পশুর হাটের সরবরাহ কেমন দেখছেন আপনি, আর কি বলছেন ক্রেতা বিক্রেতারা? কি তথ্য আপনার কাছে আছে জানাবেন? সোনিয়া, আপনাকে আসলে প্রথমেই বলে রাখি যে আমি যেখানে দাঁড়িয়ে আছি রাজশাহী সিটি হাট, সেই সিটি হাট কিন্তু 70 একর একটি জায়গার উপরে আসলে এই সিটি হাট তৈরি হয়েছে বা সিটি হাটটি চালু আছে। কিন্তু আসলে সত্য কথা বলতে যে সিটি হাটের যে ইজারাদার ছিলেন, যারা 8 কোটি টাকা মূল্যে এই সিটি হাট নিয়েছেন এবছরে, তারা কিন্তু গত কয়েকদিন আগে ঘোষণা দিয়েছিলেন যে এই কোরবানি শুরুর 10 দিন আগ থেকে একেবারে রেগুলার এই হাটটি কন্টিনিউয়াস থাকবে এবং তারা এই হাটে চলমান থাকবে। কিন্তু হাটের দৃশ্য আপনাকে আমরা একটু বিষণ্ণতার সাথে জানাতে চাই যে হাটে আসলে যে সাপ্তাহিক যে দিন, সে সাপ্তাহিক দিন ব্যতীত অন্য কোনো দিন আসলে হাট বসছে না। আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি
এটাতে সে যেটা আসলে হাট কর্তৃপক্ষ সেটা বানিয়ে রেখেছে, যারা দেশের বিভিন্ন অঞ্চল থেকে, ঢাকা বা অন্যান্য অঞ্চল থেকে যারা ক্রেতা এসেছেন, তারা যে গরুগুলো গতকাল খরিদ করেছেন, সেখানে কিন্তু এখানে আমি দেখতে পাচ্ছি 36টি গরু বান্ধা আছে এবং সেখান থেকে তারা এটা সরবরাহের জন্য ট্রাকে উঠাচ্ছেন। এই পুরো হাটের যে চিত্র, এই হাটের চিত্র আমরা শেষ পর্যন্ত আমরা এইটুকু পেয়েছি যে হাটে মাত্র 36টি গরু মানে গবাদি পশু হিসাবে এখানে আছে কোরবানির জন্য। আমি একটা তথ্য জানিয়ে রাখি, রাজশাহীতে যে হাটগুলো আছে সেটার অন্যতম বৃহত্তর হাট হচ্ছে সিটি হাট, এর পাশাপাশি কেশর হাট, দামকুড়া হাট, কাকন হাট, কাটাখালী এবং বানেশ্বর সহ বেশ বড় বড় হাটগুলো এখানে আছে। কিন্তু যে ইজারাদার যারা বলছেন তারা কিন্তু আসলে হাট এই শুধুমাত্র রেগুলার হাটটা পুনরায় তারা জানাচ্ছেন যে আগামী শুক্রবার থেকে আসলে রেগুলার হাটটাই এখানে বসবে, এছাড়া অন্যান্য দিন এইভাবে রেগুলার হাট বসছে না। আমি একটা তথ্য আপনাদেরকে জানিয়ে রাখি, পশু সম্পদ মন্ত্রণালয় আমাদেরকে জানিয়েছেন রাজশাহীতে 4,63,000 গবাদি পশু আসলে প্রস্তুত আছে কোরবানির জন্য, যার চাহিদা হচ্ছে 3,71,000। তো সোনিয়া, এই ছিল রাজশাহী সিটি হাট থেকে আমার কাছে কোরবানি পশু হাটের শেষ খবর। শ্যামল, আপনাকে ধন্যবাদ। কোরবানি পশুর শতভাগ চামড়া রপ্তানিযোগ্য করা হবে এবং এই খাতে নতুন কর্মসংস্থান সৃষ্টিতে সরকার বিনামূল্যে প্রশিক্ষণের ব্যবস্থা করেছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ। সকালে রাজধানীর ফার্মগেটে কোরবানির পশুর মাংস প্রক্রিয়াজাতকরণ ও চামড়া সংরক্ষণ বিষয়ক কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে একথা জানান তিনি। মন্ত্রী বলেন, দেশ বর্তমানে প্রাণী সম্পদে স্বয়ংসম্পূর্ণ। সরকার এমন কোনো পদক্ষেপ নেবে না যাতে দেশীয় খামারিরা অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হন। আমাদের দেশে যেই পরিমাণ গরু, ছাগল, মহিষ এবং ভেড়া উৎপাদিত হয়েছে, সারা বছর এই কোরবানি করার পরেও আগামী বছরের জন্য লালন পালন করার মতো গরু, ছাগল, ভেড়াও অনেক থাকবে। বাংলাদেশ পশু সম্পদে এই মুহূর্তে স্বয়ংসম্পূর্ণ আছে, ইনশাআল্লাহ আগামী দিনে আরো অনেক বেশি স্বয়ংসম্পূর্ণ হবে। বাংলাদেশের ফার্মার যারা আছে তারা যেন ক্ষতি। খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার দুর্গম আচলং পাড়ার বিশুদ্ধ ওয়াটার পয়েন্ট, স্পোর্টস ক্লাব ও কম্পিউটার ক্লাব স্থাপন করেছে সেনাবাহিনীর 24 পদাতিক ডিভিশন। বুধবার সিন্দুকছড়ি জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইসমাইল সামস আজিজি এর উদ্বোধন করেন। স্থানীয়রা জানান, নতুন এই ওয়াটার পয়েন্ট শতাধিক পরিবারের নিরাপদ পানির চাহিদা পূরণ করবে। এ সময় তরুণদের মাদক থেকে দূরে রাখতে খেলাধুলা ও প্রযুক্তি শিক্ষার বিকল্প নেই মন্তব্য করে পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলায় মনোযোগী হওয়ার আহ্বান জানান জন অধিনায়ক। পচা জিনিস খাবা না, পচা জিনিস মানে কি মাদক, ঠিক আছে? মাদক থেকে নিজেকে দূরে রাখবা, খেলাধুলার মধ্যে রাখবা, সাংস্কৃতিক চর্চা করবা, গান বাজনা শিখবা, এগুলো হলো সুস্থ জিনিস, ঠিক আছে? অসুস্থ জিনিস বা খারাপ জিনিস নিজের ভিতরে ঢোকালাম। এবার জানাবো আন্তর্জাতিক সংবাদ। অনুপ্রবেশকারীদের শনাক্ত করে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করা হবে বলে জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এছাড়া স্থানীয় সব মাদ্রাসায় অ্যাসেম্বলির সময় বন্দে মাতরম গাওয়া বাধ্যতামূলক করেছে রাজ্য সরকার। সংবাদ মাধ্যমের কোথাও কেন্দ্র বা রাজ্য সরকারের সমালোচনা করারও সুযোগ থাকছে না। ঐশী আলমের ডেস্ক রিপোর্ট। পশ্চিমবঙ্গের নাগরিকত্ব সংশোধনী আইন CAA কার্যকরের প্রক্রিয়া শুরু হয়েছে। অবৈধ অনুপ্রবেশকারীদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং তাদের ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করা হবে বলে জানান রাজ্যটির মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একই সঙ্গে পশ্চিমবঙ্গের সব মাদ্রাসায় ক্লাস শুরুর আগে অ্যাসেম্বলির সময় বন্দে মাতরম গাওয়া বাধ্যতামূলক করেছে রাজ্য সরকার। মাদ্রাসা শিক্ষা দপ্তর থেকে দেয়া এক নির্দেশিকায় এ তথ্য জানানো হয়। পশ্চিমবঙ্গ সরকারের সকল স্তরের সরকারি ও আধা সরকারি কর্মচারীদের জন্য গুরুত্বপূর্ণ সার্কুলার জারি করা হয়েছে। নতুন এই নির্দেশিকা ঘিরে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে। সংবাদ মাধ্যমের কোথাও কেন্দ্র বা রাজ্য সরকারের সমালোচনা করারও সুযোগ থাকছে না। তাদের রাজ্যের সঙ্গে কেন্দ্র বা অন্য রাজ্যের কিংবা ভারতের সঙ্গে অন্য দেশের সম্পর্ক ক্ষতিগ্রস্ত হবে এমন বক্তব্যে শাস্তি প্রদান করা হবে। ঐশী আলম, মোহনা সংবাদ। খেলার খবর, ক্রিকেট। আগামী 7 জুন অনুষ্ঠিত হতে যাচ্ছে বিসিবির পরিচালনা পর্ষদ নির্বাচন। এই মুহূর্তে মনোনয়নপত্র কেনা বেচা এবং জমাদানের প্রক্রিয়া চলায় ব্যস্ত সময় পার করছেন
কাউন্সিলররা। এই নির্বাচন আবহ ও সার্বিক পরিস্থিতি বিবেচনায় মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বিসিবি থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, আসন্ন বোর্ড নির্বাচনকে কেন্দ্র করে মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার কার্যক্রম চলমান থাকায় বিসিবি কার্যালয় প্রাঙ্গণের সবকটি গেটে কড়া নিরাপত্তা ব্যবস্থা বলবৎ করা হয়েছে। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। রামিসা ধর্ষণ হত্যার বিচার দাবিতে ফুঁসে উঠছে পল্লবী। হত্যাকারীরা পার পাবে না, হুঁশিয়ারি আইনমন্ত্রীর। শিগগিরই চার্জশিট, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। সুপ্রিম কোর্ট সচিবালয় নিয়ে হাইকোর্টের রায়ের বিষয়ে চেম্বার আদালতে শুনানি 9 জুন। স্বাধীন বিচার বিভাগ আকাঙ্ক্ষার অপমৃত্যু, বলছে জামাত। খুচরা পর্যায়ে বিদ্যুতের দাম 1 টাকা 61 পয়সা বাড়ানোর প্রস্তাব, কারিগরি মূল্যায়নের পরেই সিদ্ধান্ত, বলছে বিইআরসি। ভোক্তাদের ক্ষোভ। এবং হামে আরও 7 শিশু মৃত্যু, নতুন আক্রান্ত 1.5 সহস্রাধিক। বজ্রপাতে সারা দেশে 5 জনের প্রাণহানি। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 9টায়। এর আগে সন্ধ্যা 7টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mona.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।